কলকাতার শ্যামবাজারে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নিঃশব্দ রাজবাড়ি, যার বয়স 100 বছরেরও বেশি। একসময় এই বাড়ির অন্দরমহলে ছিল আলো, হাসি, গানের সুর, আর শিখণ্ডী আতর মেখে ঘুরে বেড়াত রাজবাড়ির নারীরা। রাজাদের ভোজ, দেউড়ির বাজনা আর অতিথি অভ্যর্থনার গর্জন এই বাড়িকে একটা অন্যরকম প্রাণ নিয়ে রাখত। কিন্তু এখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার। পুরনো কাঠের ফাঁকে বাদুড় লুকিয়ে বসে আছে, আর গায়ে লেগে থাকে একটা ঘন সোঁদা গন্ধ। বাতাস বয়ে যায় ধীরে ধীরে, যেন কারো দীর্ঘশ্বাস। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবি যেন চোখ মেলে তাকিয়ে থাকে, প্রাণহীন অথচ জীবন্ত। ফাঁকা ঘরে মাঝে মাঝে টিকটিকির ডাক শোনা যায়, আর মেঝেতে ছড়িয়ে থাকা ধুলোয় ভেসে ওঠে অদৃশ্য পায়ের ছাপ। আর গন্ধটা, সেই গন্ধ ঠিক যেন বহু দিন আগে কোনো মৃতদেহ, ধোয়াও হয়নি, একটা পুরনো সব ঘরের মতন চাপা, তীব্র আর অস্বস্তিকর। লোকেরা বলে এই রাজবাড়িটা একটা ভয়ঙ্কর অভিশাপে ঘেরা। এই অভিশাপের শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে, যখন নবাবী আমলের শেষ সময়। সাম্রাজ্য ভেঙে পড়ছিল, কিন্তু তাও কিছু বনিদি পরিবার সেই পুরনো গরিমা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছিল। তারা ভাবত যতদিন রাজবাড়ি আছে ততদিন সম্মানও থাকবে, কিন্তু তারা জানত না সেই অহংকার আর গোঁড়ামির মধ্যেই জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। আর সেখান থেকেই শুরু হয়েছিল রাজবাড়ির অন্ধকার ইতিহাস, রক্ত, অভিশাপ আর হারিয়ে যাওয়া আত্মাদের গল্প। রাজবাড়ির শেষ অধিপতি ছিলেন রাজা রুদ্রনারায়ণ রায়, একজন কঠোর, গর্বেপূর্ণ মানুষ যার চোখে ভর্তি ছিল অহংকারের আগুন। তিনি কথায় ছিলেন সংক্ষিপ্ত আর সিদ্ধান্তে ছিলেন চূড়ান্ত। তার একমাত্র আলো ছিল তার মেয়ে নিরুপমা। নিরুপমা নামটার মধ্যেই ছিল যেন এক নীরব মায়া। সে ছিল রাজবাড়ির পদ্মবিলাস, তার হাসিতে থমকে যেত বাতাস, আর তার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। সেই মেয়েটি ছিল অপরূপা, যেন দেবীর মতো রূপ, কিন্তু সেই রূপের পেছনে লুকিয়েছিল এমন এক নিয়তি যা তার রূপের থেকেও ভয়ঙ্কর। নিরুপমা ভালোবেসে ফেলেছিল এক মঞ্চ নাটকের লেখককে। দীপক সেন নাম তার। সেই দীপক রাজবাড়ির নাটমন্দিরে নাটক লিখত, মঞ্চস্থ করত, আর সেই আলাপ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় এক নিষিদ্ধ প্রেম। নিরুপমার চোখে দীপক ছিল মুক্তির পথ, এক অন্য জগৎ যেখানে রাজসিংহাসন নেই, নেই প্রথা, নেই শাসন, আছে শুধু ভালোবাসা। কিন্তু ভালোবাসা তো রাজবাড়ির নিয়ম মেনে আসে না। রাজা রুদ্রনারায়ণ যখন জানতে পারলেন, তিনি যেন আগুন হয়ে উঠলেন। তিনি দীপককে রাজবাড়ি থেকে অপমান করে বের করে দিলেন, আর নিরুপমাকে তাকে লোহার দরজা দেওয়া এক নিঃসঙ্গ ঘরে আটকে রাখা হলো। জানালার পাল্লা বন্ধ, আলো নেই, বাতাস নেই, শুধু দেওয়ালের চারদিকে নিঃসঙ্গতা আর শোক। তার কণ্ঠ রুদ্ধ করা হলো, চিঠি লেখা নিষেধ, এমনকি কারো চোখে চোখ পড়াও নিষিদ্ধ। কিন্তু এমন ভালোবাসা কি এত সহজে মরে যায়? না, মরে যায়নি।
বরং সেই বন্দিঘরের নিঃশ্বাস, সেই নিঃশব্দ চোখের জল, সেই দগ্ধ হৃদয়, সব মিলিয়ে তৈরি হলো এক অভিশপ্ত প্রেম, যেটা সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠল চিরন্তন, ভয়ঙ্কর আর ভীষণ করুণ। নিরুপমা এক অমাবস্যার রাতে সিঁদুর পরে, বেনারসি পরে নিজের ঘরেই আগুন লাগিয়ে আত্মঘাতী হয়। তার গলা থেকে বেরিয়েছিল একটাই আর্তনাদ, আমি ফিরে আসব, এই মহলের বাতাসেই ঘুরে বেড়াবো। সেই রাত থেকে রাজবাড়ির দোতলার মহলঘর থেকে রাতে মাঝে মাঝে শোনা যেত কান্নার আওয়াজ, চুরির শব্দ, আর একসময় দেখা যেত লাল শাড়ি পরা এক মেয়েকে বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে থাকতে। নিরুপমার মৃত্যু যেন রাজা রুদ্রনারায়ণের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তিনি আর আগের মতো থাকেননি। দিনের পর দিন চুপচাপ বসে থাকতেন মেয়ের ছবির সামনে, চোখে জল, মুখে কোনো শব্দ নেই। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। লোকেরা বলে রাতের বেলায় তিনি নিজের মেয়ের নাম ধরে ডাকতেন, নীরু, নীরু, একবার আয় মা। আর ঠিক একদিন হঠাৎ করে রাজা নিজেই নিখোঁজ হয়ে যান। কেউ বলে তিনি প্রাসাদেরই কোনো গোপন কুঠুরিতে আত্মহত্যা করেন, আবার কেউ বলে মেয়ের অভিশাপই তাকে টেনে নিয়েছিল সেই রাজবাড়ির গর্ভে। সেই দিন থেকে রাজবাড়ির দরজা বন্ধ হয়ে যায়, বাতাসে জমে ওঠে থমথমে নীরবতা। ঘড়ির কাঁটা চলে না, জীবন ঢোকে না, কেবল কালের ছায়া হেঁটে বেড়ায় রাজপ্রাসাদের আলিন্দে। 5 দশক কেটে গেছে। 1972 সালের এক শীতল সন্ধে শহুরের একদল তরুণ এসে হাজির হয় শ্যামবাজার রাজবাড়ির সামনে। তাদের নেতা ছিল রবি রঞ্জন ঘোষ, এক উন্মাদ ইতিহাসবিদ, যার চোখে ছিল পুড়ে যাওয়া অতীতের খোঁজ, আর মনে ছিল অভিশাপের পেছনে লুকিয়ে থাকা সত্যকে টেনে বার করার জেদ। তারা হাতে করে ক্যামেরা, সাউন্ড রেকর্ডার আর কয়েকটা মোমবাতি নিয়ে প্রবেশ করে সেই ধুলো ঢাকা রাজবাড়ির ভেতর। প্রথম কয়েকটা ঘন্টা কেটে যায় নীরবতায়, কিছুই ঘটে না, শুধু মেঝের ধুলোর ওপর তাদের নিজের ছায়া হাঁটে। কিন্তু রাত গড়াতেই হাওয়া পাল্টায়। ঘরটা হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে আসে, অস্বাভাবিক, হাড় কাঁপানো ঠান্ডা। দেয়ালের ঘড়িটা একসময় থেমে যায়, ঠিক 12টা বেজে 3 মিনিটে। আর ঠিক তখনই ছাদের ওপর থেকে ভেসে আসে ধীর ভারী পায়ের শব্দ। একজন, না হয়তো একজনের ছায়া হেঁটে চলেছে মাথার উপরে। সবাই চুপ, কেউ একে অপরের মুখের দিকে তাকায় না, শুধু কাঁপতে থাকে নিঃশব্দে। তারপর রেকর্ডারে ধরা পড়ে এক অদ্ভুত শব্দ, একটা মেয়ের কণ্ঠ, মোলায়েম কিন্তু জমাট বাঁধা হাওয়া কেটে আসে সেই আওয়াজ, যেন অনেক দিন ধরে কেউ অপেক্ষা করছিল। সে শুধু বলে, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এতদিন ধরে তোমার অপেক্ষাতেই বসেছিলাম। সেই মুহূর্তে পুরো রাজবাড়ি নিঃশব্দ হয়ে যায়। কারো গলা দিয়ে শব্দ বেরোয় না, কেউ দাঁড়িয়ে থাকে দম আটকে, কেউ আবার মাটিতে লুটিয়ে পড়ে ধ্যান হারায়। হঠাৎ একটি দরজা খুলে যায়, ভিতর থেকে আসে গন্ধ, সিঁদুর, আগুন আর কাঁচা চুলের গন্ধ। তারা আয়নায় দেখতে পায় এক মেয়ের প্রতিচ্ছবি, চোখে জল, ঠোঁটে হাসি, হাতে চুড়ি, পায়ের কাছে আগুনের ছায়া।
সে শুধু তাকিয়ে থাকে, যেন সেই দীপককে খুঁজছে। একজন বলে ওঠে, এত বছর পরেও কি করে এত জ্বালা বাঁচে? উত্তর আসে না। তারা পালিয়ে যায় রাজবাড়ি থেকে, কিন্তু যারা গিয়েছিল তারা কেউ আর স্বাভাবিক থাকতে পারেনি। কেউ পাগল হয়ে যায়, কেউ অসুস্থ হয়ে মরে। আর রবিরঞ্জন, সে কেবল কাঁদতো আর একটা নাম ডাকতো, নিরুপমা, নিরুপমা। এখনো রাতের বেলা যখন শ্যামবাজারের রাস্তায় লোকজন কমে আসে, তখন মাঝে মাঝে দেখা যায় সেই রাজবাড়ির বারান্দায় দাঁড়িয়ে এক লাল শাড়ি পরা মেয়ে, সেই নিরুপমা। চোখে অভিমান, কপালে সিঁদুর আর ঠোঁটে অমায়িক এক হাসি। যে জানে তার প্রেম তো মরে যায়নি, সে অভিশাপ হয়ে এখনো বেঁচে আছে, বাতাসে, কাঠের শব্দে আর সেই পুরনো রাজবাড়ির প্রাচীরে। কারণ কেউ কথা দিয়েছিল, আমি ফিরে আসব, আর এতদিন পরে সে ফিরেছে।